আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মহা অষ্টমী তিথিতে মণ্ডপে মণ্ডপে কুমারী পূজার আয়োজন, ভক্তকুলের ঢল, চলছে দেবীর আরাধনা। আইনগতভাবে শাপলা প্রতীক পায় এনসিপি, পঞ্চগড়ে বললেন সার্জিস আলম। বললেন, শাপলা আদায়ে প্রয়োজনে যাওয়া হবে রাজপথে। ঝালকাঠির স্কুলগুলোতে 5 বছর ধরে অচল পড়ে আছে শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। ভোলার মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান। টাঙ্গাইলে নদী ভাঙন এলাকার কাছ থেকেই জিও ব্যাগের জন্য তোলা হচ্ছে বালু, হুমকির মুখে বাড়িঘর, ফসলের জমি। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ শুরু করেছে প্রশাসন। শতবর্ষী বৃক্ষ কাটা নিয়ে মতভেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে। আজ মূল আকর্ষণ কুমারী পূজা। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য, এই 5 নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী। কুমারী দেবী যেন আসনে বসে রয়েছেন মহামায়ারী রূপে। ত্রিনয়না দুর্গা জ্ঞানেই চলছে সেই শক্তির আরাধনা। দিনের শুরুতে লগ্ন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে শুরু হয় কল্পারম্ভ ও বিহিত পূজা প্রশস্তা। তিথি মেনে এরপর চলে কুমারী পূজা। মা আমার কোলে স্বয়ং বিরাজিত, এটা আমার খুব ভালো লাগছে। মায়ের মতো কেউ হতে পারে না, তারপরও মায়ের প্রতিরূপ যেন প্রতিটা মানুষ যেন অবগত হতে পারে। কুমারী পূজাটা খুব আনন্দের এবং প্রতি বছর যেন হয় এই আশাটা আমরা করি। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য 5 নৈবেদ্যে পূজিত হন দেবী দুর্গা। কুমারী দেবীকে এক ঝলক দেখতে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত আর দর্শনার্থীদের ভিড়। গোটা দেশবাসীর জন্য মঙ্গল কামনা করছি, নারায়ণগঞ্জের জন্য মঙ্গল কামনা করছি। এইটা অনেক ভাগ্যের ব্যাপার, এমন দিনে মিশনে মেয়েকে যে কুমারী রূপে বসাতে পেরেছি। সকলের মঙ্গল কামনার্থে আর দেশবাসী, আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা। শাপলা প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয় তবে এনসিপি সেই পথে যাবে। আইনগতভাবেই এনসিপি শাপলা প্রতীক পায়, পঞ্চগড়ে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরি করে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। মন্দির পরিদর্শনের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। ঝালকাঠির 4 উপজেলায় বিগত সরকারের আমলে বসেছিল শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। নিম্নমানের এসব মেশিন বসানোর কিছুদিন পরই নষ্ট হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এসব মেশিনের জন্য প্রতিটি স্কুল থেকে 31,000 টাকা করে তোলা হয়েছিল। শিক্ষকদের কাছ থেকেও কোটি টাকার বেশি হাতিয়ে নেয় তৎকালীন সরকার দলীয় ঠিকাদার। ঝালকাঠি সদরের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেতরে ঢুকলেই চোখে পড়ে অচল একটি মেশিন। একই চিত্র সৈয়দুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। সদর ছাড়িয়ে রাজাপুর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলার সরকারি প্রতিষ্ঠানগুলোর চিত্র একই। শিক্ষকেরা জানান 2019 সালে স্থাপনের পর মাত্র 1 মাস সচল ছিল মেশিনগুলো। সে সময় প্রকল্পের দায়িত্ব ছিল আওয়ামী লীগ সরকার দলীয় ঠিকাদারদের হাতে। এই যে 31,500 টাকার মতো আমাদের যে খরচ হয়েছে, এই 31,500 টাকা যদি আমরা শিক্ষার্থীদের অন্যান্য পারপাসে আমরা ব্যয় করতে পারতাম, তাহলে সরকারেরও সেদিক থেকে লাভবান হতো, আমরা স্কুল লাভবান হতাম। কিছুদিন চলমান থাকার পরে জানি না কি কারণে এটা অচল হয়ে যায়। কেন্দ্র থেকে যেখান থেকে পরিচালনা করার কথা ছিল, যতটা জানতে পারি যে সেখান থেকে তদারকি কিংবা সঠিক পরিচালনা এটা হচ্ছিল না। প্রতিষ্ঠান প্রধানদের অভিযোগ, হাজার দশকের এক একটি বায়োমেট্রিক মেশিনের বিপরীতে উত্তোলন করা হয়েছে 31,000 করে টাকা। জেলার 375 স্কুল থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রধান শিক্ষকেরা।
তৎকালীন সরকার দলীয় একটি মহল একটি বাজে কোম্পানি, একটা নিম্নমানের কোম্পানির ডিজিটাল হাজিরা মেশিন বাধ্যতামূলকভাবে বিভিন্ন স্কুলে চাপিয়ে দেয় এবং প্রায় 31,000 টাকা করে তাদের কাছ থেকে গ্রহণ করে। এই অনিয়মের সত্যতা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তা। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। সরবরাহ লগ্ন থেকেই কোনোটা 2 দিন চলছে, কোনোটা থেকেই আপনার একদম অকেজ অবস্থায় আছে। স্কুলে গেলে এগুলার বা উপজেলায় গেলে নথিপত্র পাওয়া যাবে না, সাথে সাথে হইলে তখন তদন্ত করলে আসলে অনেক কিছু বের হয়ে আসতো আর কি। এগুলো যারা এদের সাথে জড়িত, যারা এই কাজগুলো নিম্নমানের সরবরাহ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। টাঙ্গাইলে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে যমুনা ও ধলেশ্বরী নদীর তীরের শত শত হেক্টর ফসলি জমি আর ঘরবাড়ি হুমকির মুখে। এলাকাবাসীর অভিযোগ, জিও ব্যাগ ফেলার প্রায় 300 মিটার দূর থেকে বালখেডের মাধ্যমে বালু তোলার কারণে এসব জমি হুমকির মুখে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেও মেলেনি সমাধান। যমুনার ভাঙন ঠেকাতে নদীর বাম তীরে পানি উন্নয়ন বোর্ডের কর্মযোগ্য ফেলা হচ্ছে জিও ব্যাগ। টাঙ্গাইলের ধলেশ্বরীর তীরে সদর উপজেলার অমরপুর আর যমুনার তীরে চরপৌলি এলাকার অবস্থান। গেল বর্ষা মৌসুমে ভাঙনের মুখে পড়ে এসব এলাকা সহ আরো কয়েকটি উপজেলা। বিলীন হয় বসতভিটা, ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান। হুমকিতে শিক্ষাঙ্গন সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন কবলিত এলাকা থেকে নদীতে বালু উত্তোলন করায় থামছে না ভোগান্তি। মাটি কাটতেছে, আমরা না করতে মাটি আপনারা কাটেন না, মাটিটা ফাঁকের দিকে আনেন, এটা কাটতে তা মানতেছে না। ইন্দিকে আমাদের কাটলি আমাদের অনেক সুবিধা তো মাছের তলতে মাছ বসে, তার কারণ যে ওই দেখছে যে খালি বস্তা করে দেওয়া নাম করার আমি বস্তা দিছি। মাটির ভাই গুলো এনে মাটিতে রাখবো, মাটি এক জায়গা ভাঙিয়ে গেল বাড়িতে কোন ইনকার মাটি দিয়ে হিনে দিতেছে, তাতে মনে করেন যে এটা ভাঙার সম্ভাবনা বেশি, কিনে যে জায়গায় গভীর হইতেছে। এদিকে আপৎকালীন পরিস্থিতিতে যমুনা ও ধলেশ্বরী নদীর বাম তীরে 510 মিটার এলাকা জুড়ে জিও টিউব, জিও ব্যাগ ডাম্পিং এবং প্লেসিং এর উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাদিক এন্টারপ্রাইজ। কিন্তু ভাঙন কবলিত এলাকার 300 মিটার দূর থেকেই তারা তুলছে জিও ব্যাগের জন্য প্রয়োজনীয় বালু। উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা সুউচ্চ রেন্ট্রিগুলো সাক্ষী মহান মুক্তিযুদ্ধের। আমেরিকান গীতিকবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত এক কবিতায় উঠে এসেছিল যশোর রোডের জীবন্ত ইতিহাস। ব্রিটিশ শাসন, সিপাহী বিদ্রোহ, জমিদারি শাসন, পাকিস্তানি শাসন সহ ৭১-এর মুক্তিযুদ্ধের হাজারো গল্প জড়িয়েছিল কাদামাটির সেই সড়কটিতে। সেপ্টেম্বর, যশোর রোড রিক্সা, 50,000 souls in one camp. I saw rows of bamboo huts in the flood, open drains and wet families waiting for food. মনে আছে বিখ্যাত সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা? যশোরের রাস্তা নিয়ে লেখা গীতিকবি অ্যালেন গ্রিন্সবার্গের সেই কবিতায় উঠে এসেছিল ৭১-এর বাঙালির দুঃখগাথা। সময় পাল্টেছে, কাদামাটির রাস্তা ঢেকেছে পিচের পরতে, কিন্তু যশোর রোডে সগৌরবে দাঁড়িয়ে থাকা রেইনট্রিগুলো আজও ছায়া দিচ্ছে। কেমন আছে শতবর্ষী গাছগুলো? সেপ্টেম্বর মাসে আমেরিকান কবি অ্যালেন গ্রিন্সবার্গ উনি যখন আসায় এই রাস্তায় শরণার্থীদের দেখে উনি খুব আবেগ প্লাবিত হয়ে পড়ে এবং এরপরে একটা কবিতা লেখে। এটা প্রাচীন নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক। এই সড়কের যে শিশু গাছগুলো আছে, শতবর্ষী শিশু গাছগুলো আছে, এই গাছগুলো যেন দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজের বড় একটি ছাতা। মুক্তিযুদ্ধের সময় এই রাস্তা হয়ে ওঠে জীবন্ত এক ইতিহাস।